আজকের অর্থ উপদেষ্টার মুখ থেকে এক ভয়াবহ তথ্য জানা গেল। ব্যাংক খাতের ৮০% টাকা পাচার হয়ে গেছে, যা এখন পুনর্গঠন করতে ৩৫ বিলিয়ন টাকা লাগবে, মানে ডলার লাগবে। আর ৩৫ বিলিয়ন ডলার মানে বাংলা টাকায় কনভার্ট করলে ৪,২৭,০০০ কোটি টাকা। আপনি ইমাজিনও করতে পারেন না, ১,০০০ কোটি টাকা সেটা ১০০ বারিয়া করলে ১,০০,০০০ কোটি টাকা হয়, আর সেটা ৪,২৭,০০০ কোটি টাকা পুনর্গঠনের জন্য লাগবে। আনুমানিক এটা ধারণা করা হচ্ছে IMF এর হিসেব অনুযায়ী। বলা হয়েছে ব্যাংক খাতের যেই ধসটা নেমেছে, এটা নেমেছে অতিরিক্ত পরিমাণে লোন দেওয়ার কারণে। যেই ঋণটা গ্রহণ করেছে শেখ হাসিনার বিভিন্ন আত্মীয় স্বজন অমুক সমুক তমুক চাপের কারণে দেখা যায় এক একজন ১,০০০ কোটি, ১৫০০ কোটি, ৫০০ কোটি, ৭০০ কোটি, ২০০ কোটি টাকা লোন নিছে। তারা এখন সবাই ভাইগা গেছে, ব্যাংক খাতে এটা পরিশোধ করার কেউ নাই। এসালমের তো ৭-৮টা ব্যাংক যে ছিল, এটা তো একবারে সর্বসাকল্য ধ্বংসের পথে। বাংলাদেশের যত ব্যাংক আছে, জাস্ট চিটাগংয়ের একটা শাখা থেকে এসালম লোন উঠাইছিল প্রায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা। তো বুঝতেই পারেন ওই ব্যাংকের কি আর থাকে। তো এইভাবেই ৮টা-১০টা ব্যাংক আছে যারা এখন ভিতর থেকে একবারে জিরো, তাদের কোনো টাকা কাস্টমারকে দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু তারপরেও তারা ব্যাংকগুলো চালাচ্ছে। কিভাবে চালাচ্ছে? বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই তাদেরকে লোন দিতেছে ব্যাংকগুলোকে সচল রাখার জন্য। অনেক সময় মাঝখানে কথা আসছিল যে ২টা ৩টা ৪টা ৫টা ব্যাংক একসাথে মার্চ করে একটা ব্যাংকে করা যায় কিনা, যাতে কাস্টমাররা প্রতারিত বা কাস্টমাররা লসের সম্মুখীন না হয়। যেমন বাংলাদেশ ব্যাংকের একটা ল আছে, যেই লতে ব্যাংক যদি আপনার নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে, সেই অনুসারে আপনার যদি ব্যাংকে ১০০ কোটি টাকাও থাকে আপনি ১,০০,০০০ টাকা পাবেন। আপনার যদি ৫০ কোটি টাকাও থাকে আপনি ১,০০,০০০ টাকা পাবেন। আপনার যদি ৫,০০০ কোটি টাকা থাকে ভর্তুকি হিসাবে আপনি ১,০০,০০০ টাকা পাবেন, এর বেশি পাবেন না। আর যার নিচে আছে তারা তো ওই রেশুতে কখন কি পাবে তার কোনো দায়ভার বাংলাদেশ ব্যাংক নিচ্ছে না। তো সেক্ষেত্রে কত মানুষ নিজেদের একবারে নিঃস্ব হয়ে যাবে, সেটার বিবেচনা করেই ব্যাংকগুলোকে সচল রাখা হয়েছে ঋণের প্রক্রিয়ায়। ঠিক আছে? সো এই জিনিসটা কতদিন চলবে এটাও অর্থ উপদেষ্টা জানেন না। সো একটা নির্বাচিত সরকার আসলে তার প্রধান কাজ হবে লম্বা সময় ধরে লং প্রসেসে এই ব্যাংক খাতটাকে মানুষের সামনে যত ভালোভাবে উন্নয়ন করে মানুষকে একটা ভালো সার্ভিস দেওয়া যায় সেটার প্রচেষ্টা, এটাই তার আহ্বান। কিন্তু একটা জিনিস আপনি মনে করেন যে একটা দেশের অর্থনীতি সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাংক খাতের উপরে, আর এই অর্থনীতি যদি ব্যাংক খাতে 80% টাকা যদি না থাকে, বাংলাদেশ বাইরের থেকে কি রপ্তানি করবে, কি আমদানি করবে? এই যে আপনারা অনেকেই বলেন ডলার রেট কেন কমে না, এই সব কারণেই ডলার রেট চাইলেও কমাইতে পারে না। গত বছর যখন IMF এর লোন আসে, মানে শেখ হাসিনার টাইমে, তখন বলে বাংলাদেশের ব্যাংক খাত রিজার্ভ নিয়ে আপনার ভুল তথ্য প্রচার করতেছে, মানুষ সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের রিজার্ভ এখনো 48 বিলিয়ন, 40 বিলিয়নের উপরে আছে। কিন্তু যখন শেখ হাসিনার পতন হয় তখন এক্স্যাক্ট তথ্যটা যখন পায়, কোনো সরকারেরই সামর্থ্য নাই একটা খোকলা দেশকে টাইনা উপরে ওঠানোর। সেটার জন্য সময় লাগবে। এই জন্যই বাংলাদেশ বর্তমানে আপনার অর্থনৈতিকভাবে বা সাময়িকভাবে বা যে কোনোভাবে স্টেবল না, তাই না? স্টেবল হওয়ার জন্য সময় লাগবে। আর স্টেবল করার জন্য বাংলাদেশের অর্থনীতির উপরে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে, আর যেই নির্বাচিত দলই আসুক না কেন তার উচিত এই পদক্ষেপ বা এই স্থানে একজন বিশেষজ্ঞ এবং বলা যায় যে আপনার সুযোগ্য লোককে দিয়ে এই ব্যাংক খাত পরিচালনা করা, না হলে আবারও বাংলাদেশ এরকম ধসের মুখ দেখতে পারবে, আবারও বাংলাদেশ এরকম দুর্নীতির কবলে পড়ে দেশ ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।